আজকে আমরা ক্লাস 9 বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার অধ্যায়ের কষে দেখি 1.1 এই অঙ্কগুলো সলভ করব। এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে চাইলে সবার প্রথমে তোমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি, অখণ্ড সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, এগুলো তোমাদের সবার প্রথমে ভালোভাবে বুঝতে হবে। তারপর যদি তোমরা এই অঙ্কগুলো করো তাহলে তোমাদের এই অঙ্কগুলো খুব সহজ মনে হবে। তো চলো সবার প্রথমে জেনে নেই স্বাভাবিক সংখ্যা কি। দেখো স্বাভাবিক সংখ্যা এখানে শুরু আছে 1 থেকে 2 3 4, এখানে দেখো ডট ডট আছে, এখানে আমরা যে কোনো ধনাত্মক সংখ্যা নিতে পারবো, সেটা 500 হোক, 1000 হোক, 2000 হোক, 3000 হোক, যে কোনো ধনাত্মক সংখ্যাটাই হবে স্বাভাবিক সংখ্যা। তো সেটা শুরু হতে হবে 1 থেকে। তো তোমাদেরকে যদি বলে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত, তোমরা কিন্তু এখন খুব সহজেই বলতে পারবে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1। কিন্তু তোমাদেরকে যদি বলে সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কত, তখন কিন্তু তুমি বলতে পারবে না, কারণ এখানে 500, 1000, 2000, 3000 যে কোনো সংখ্যাই হবে। তো এখানে ডট ডট যে কোনো সংখ্যাই হবে। তো আমরা সেক্ষেত্রে সব থেকে বড় স্বাভাবিক সংখ্যাটা কিন্তু বলতে পারবো না। তারপরে দেখো আছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যার দলের সঙ্গে যদি শূন্য যোগ হয়ে যায় তাহলে সেটা অখণ্ড সংখ্যা হয়ে যায়। দেখো স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়েছিল, সেই স্বাভাবিক সংখ্যার দলের সঙ্গে শুধু শূন্য যোগ হয়েছে, সেটা অখণ্ড সংখ্যা হয়ে গেল। এবার যদি একটা প্রশ্ন আসে, এটা প্রায়ই আসে, যে শূন্য কি স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা বলবো যে শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, শূন্য হলো অখণ্ড সংখ্যা, বুঝলে। এরপরে আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হলো, দেখো 1 থেকে যত আমরা এই দিকে যাব সেই মানগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। আবার যখন আমরা 0 থেকে এই দিকে যাব, অর্থাৎ 0, 1, 2, 3, 4, তখন হয়ে যাবে অখণ্ড সংখ্যা। তাহলে বুঝলে পূর্ণ সংখ্যার দলের মধ্যে স্বাভাবিক সংখ্যা আছে, অখণ্ড সংখ্যা আছে, এবং এই ঋণাত্মক মানগুলো আছে, -1, -2, -3, -4, ডট ডট, এইদিকে যে কোনো মানটাই আমরা নেব, যে কোনো ঋণাত্মক মানটাই আমরা পূর্ণ সংখ্যার দলে নেব, সেটা -1000 হোক, -2000 হোক, সেই সবগুলো সংখ্যাই হবে পূর্ণ সংখ্যা, বুঝলে। এরপরে যেটা আছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা, তাহলে p এবং q কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো আমরা শিখলাম একটু আগে কোনগুলো, এবং q ≠ 0 তাদের মূলদ সংখ্যা বলে। তাহলে দেখো এখানে 5/7 আছে, 5/7টা কি? 5/7 হলো মূলদ সংখ্যা, কারণ ওপরেরটা হলো p আর নিচেরটা হলো q, আর এখানে বলেছে q ≠ 0। দেখো এখানে q এর মান কত আছে? 7 আছে, তার q এর মান এখানে 0 নেই, তার এটা হলো মূলদ সংখ্যা। আবার দেখো 3/4, এটা ওপরেরটা হলো p আর নিচেরটা হলো q, তাহলে দেখো q এর মানটা কিন্তু 0 নয়, তার এটাও মূলদ সংখ্যা। তারপর দেখো 2 এর নিচে নাই কি আছে বলো তো? যে কোনো সংখ্যা নিচে নাই 1 আছে, তাহলে দেখো ওপরেরটা হলো p আর নিচেরটা হলো q, q এর মান কত? এখানে q এর মান এখানে হলো 1, তাহলে q এর মান তো 0 নেই এখানে, তাই না? তাহলে 2ও হবে মূলদ সংখ্যা, 3, 7 এগুলো মূলদ সংখ্যা। তারপর দেখো 100/111, এটা হলো p, এটা হলো q, q এর মান তো এখানে 0 নেই, তাহলে এটাও হবে মূলদ সংখ্যা, বুঝলে। তাহলে যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো সেগুলো হলো মূলদ সংখ্যা। সেখানে এটা মাথায় রাখতে হবে যে p আর q হবে পূর্ণ সংখ্যা, আর q ≠ 0 হবে, এটা মাথায় রাখতে হবে, q এর মান 0 হওয়া চলবে না। তারপর দেখো কি বলেছে, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না সেই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো। দেখো √2, আমরা 2 এর কিন্তু বর্গমূল করতে পারবো না, সেজন্য এই √2 এই মানটা হবে অমূলদ সংখ্যা। মাথায় রাখবে যেসব সংখ্যার আমরা বর্গমূল করতে পারবো না সেই সংখ্যাগুলো হবে অমূলদ সংখ্যা। দেখো √3 এটাও হবে অমূলদ সংখ্যা। দেখো 4 কিন্তু লিখিনি, কেন লিখিনি? দেখো √4 কি? আমরা 4কে লিখতে পারি 2 × 4, অর্থাৎ দুটো 2 এর থেকে একটা 2 বেরোবে। এই দুটো কি? এই 2 হলো মূলদ সংখ্যা, কারণ 2 এর নিচে নাই 1 আছে, ওপরেরটা হলো p, নিচেরটা হলো q, তাহলে p এখানে আছে 2 আর q কত আছে? q হলো 1, যেখানে q ≠ 0, q তো 0 নয়, তার এটা হলো মূলদ সংখ্যা।
সেজন্য √4 লিখিনি। সোজা ভাষায় যদি বলি, যেটার বর্গমূল করা যায় সেটা হলো মূলদ সংখ্যা, আর যেটার বর্গমূল করা যায় না সেটা হলো অমূলদ সংখ্যা। দেখো এরপরে আছে √5 আছে, √6ও হবে, √7 হবে, √8 হবে, √9 কিন্তু হবে না, কারণ 9-এর বর্গমূল আমরা জানি 3 হয়, আর 3 তো মূলদ সংখ্যা, কারণ 3-এর নিচে নাই মানে কি আছে, 1 আছে, বুঝলে। এরপরে দেখো এই রকম সংখ্যাগুলো আছে যেগুলো সংখ্যা ঘুরে আসবে না। এখানে দেখো 1 0 আছে, এখানে আলাদা সংখ্যা আছে, আবার দেখো এখানে আলাদা সংখ্যা আছে, এখানে আলাদা সংখ্যা আছে, তো এই সংখ্যাগুলো হলো অমূলদ সংখ্যা, বুঝলে। কষে দেখি 1.1-এর 1-এর দাগে আছে মূলদ সংখ্যা কাকে বলে লিখি, 4টি মূলদ সংখ্যা লিখি। তো তোমরা লিখবে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0 তাদের মূলদ সংখ্যা বলে, এইটুকু লিখবে। এবং 4টি মূলদ সংখ্যা চেয়েছে, তোমরা 5/7, 3/4, 2, 3, 7 এইরকম যে কোনো 4টি মূলদ সংখ্যা লিখে দেবে। 2-এর দাগে আছে শূন্য কি একটি মূলদ সংখ্যা। তো আমরা প্রথমে অ্যান্সারটা লিখবো যে শূন্য মূলদ সংখ্যা, কেন সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। শূন্য হলো একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কেন, দেখো বলেছে শূন্যকে p/q আকারে প্রকাশ করি, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0 এবং p ও q এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে। তো দেখো আমরা শূন্যকে এভাবে লিখতে পারি, শূন্য সমান সমান আমরা শূন্যকে এভাবে লিখতে পারি, 0/1 লিখতে পারি। আমরা যদি 1 দিয়ে শূন্যকে ভাগ করি তাহলে কত হবে, শূন্যই তো হবে, তাই না। তাহলে এখানে বলো তো p কত, এখানে p হলো 0, আর q কত, q হলো এখানে 1, আর এখানে থার্ড বক্সে আমরা লিখে দেবো যেহেতু q ≠ 0, এখানে q তো 0 নয়, q এখানে কত আছে 1, তাহলে শূন্যকে তো আমরা মূলদ সংখ্যা বলতেই পারি, কারণ আমরা এটাকে p/q আকারে প্রকাশ করেছি। p এর মান 0 হওয়া চলবে, মাথায় রাখবে p এর মানটা এখানে 0 হলেও অসুবিধা নেই, কিন্তু q এর মান কখনোই 0 হওয়া যাবে না। q এর মান যদি 0 হয় তাহলে কিন্তু হবে না, বুঝলে। তাহলে এখানে আমরা শূন্যকে p/q আকারে প্রকাশ করতে পেরেছি, যেখানে p = 0, q = 1, তাহলে 0 একটা মূলদ সংখ্যা, বুঝলে। এবার আমরা শূন্যকে কিন্তু আমি আরও অন্যভাবে লিখতে পারি, দেখো শূন্যকে আমরা 0/2 লিখতে পারি, 0/3ও লিখতে পারি, কারণ 2 দিয়ে ভাগ করলেও তো 0 হবে, 3 দিয়ে ভাগ করলেও 0 হবে, 4 দিয়ে যদি ভাগ করি তবুও তো 0 হবে। কিন্তু এখানে দেখো বলে দিয়েছে যে p ও q এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে, তাহলে দেখো p আর q এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক আমরা রাখিনি, বুঝলে। সেজন্য কিন্তু আমি শুধু 0/1 লিখেছি, না হলে 0/2ও লেখা যায়, 3ও লেখা যায়, 4ও লেখা যায়, বুঝলে। 3-এর দাগে আছে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যারেখায় স্থাপন করি। প্রথম প্রশ্ন আছে 7, তো আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রথম প্রশ্নটা তুলে নিয়েছি, এখানে আছে 7, তো আমরা একটা সংখ্যারেখা প্রথমে এঁকে নেব। তো দেখো আমি সংখ্যারেখাটা কিভাবে আঁকছি, প্রথমে আমরা যে কোনো মাপের একটা সরলরেখাংশ নেব। তো আমরা যে কোনো মাপের একটি সরলরেখাংশ নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর আমরা দেখো এই মিডল পয়েন্টগুলো করব। দেখো 1 আছে, 1-এর পরে কত আছে 2 আছে, তো এই পয়েন্টগুলোকে আমরা সিলেক্ট করব, 3, 4, 5 এরকমভাবে সিলেক্ট করব, 6, 7, 8, 9, 10, 11, 12 এইরকমভাবে সিলেক্ট করব, ঠিক আছে। তো এবার এখানে একটা তীর চিহ্ন দিব, এখানে একটা তীর চিহ্ন দিব। তো এবার দেখো 7 আছে, তো আমি এটাকে 0 লিখছি, তাহলে 0-এর আগেরটা হবে -1, তাহলে এটা হবে +1, এটা হবে +2, এটা হবে 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। তো এটাকে তোমরা একটু বড় বড় এরকম করে দাগ দিয়ে দেবে, ফোঁটাগুলো একটু বড় করে দেবে, ঠিক আছে, এরকমভাবে একটু বড় করে দেবে। তাহলে দেখো 7 কোথায় আছে বলো তো, এই দেখো 7, তাহলে এটাকে তোমরা এইভাবে সিলেক্ট করে দেবে, তাহলে 7 হয়ে গেল। 2-এর দাগে আছে -4, তো দেখো আমি -4 তুলে নিয়েছি। একই রকমভাবে আমরা প্রথমে একটা সংখ্যারেখা এভাবে এঁকে নেব, যে কোনো মাপের একটি সরলরেখাংশ এঁকে নিয়ে এভাবে আমরা সিলেক্ট করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তো এরকমভাবে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। তো এবার দেখো এবার যে মানটা আছে সেটা কোন দিকে আছে বলো তো, ঋণাত্মক দিকে আছে, তো আমাদের ঋণাত্মক দিকে মানটা আমাদের মানে বড় রাখতে হবে। তো আমি এটাকে 0 ধরছি, এটাকে 0 ধরলে এটা হবে -1, এটা হবে -2, এটা -3, আর এটা -4, এটা -5, এটা -6, আর এইদিকে +1 হবে,
+2 +3 +4 +5। তো -4 কোথায় আছে? -4 হলো এটা। তো এটাকে এভাবে সিলেক্ট করে দেবো। আর তোমরা এই দাগগুলোকে একটু বড় বড় করে দেবে, ঠিক আছে, যেন বোঝা যায় যে এই সোজাসুজি 1 2 3 4 এগুলো আছে। 3-এর দাগে আছে 3/5। তো দেখো আমি 3-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি 3/5। তো আমরা এটা সংখ্যা রেখা বসানোর আগে আমরা প্রথমে একটু রাফে ভালো করে বুঝে নেব যে এটা কোথায় বসবে। দেখো 3/5 আছে, এর আগেরটা কি হবে? 3/5 এর আগেরটা হবে 2/5, তার আগেরটা কি হবে? 1/5, তার আগেরটা কি হবে? 0/5। মানে আমরা শূন্য আনার চেষ্টা করব, যতক্ষণ পর্যন্ত ওপরে শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে আনবো, ঠিক আছে। তাহলে 0/5 মানে 5 দিয়ে শূন্যকে ভাগ করলে হবে 0। তারপর দেখো 3/5 এর পরেরটা হবে 4/5, তারপরটা হবে 5/5। মানে যতক্ষণ পর্যন্ত ওপরে নিচে না মিলবে ততক্ষণ পর্যন্ত এইদিকে বাড়াবো। তাহলে 5/5 মানে কি? 5 দিয়ে 5কে ভাগ করলে হবে 1। তাহলে দেখো এই 3/5 সেটা হবে 0 আর 1 এর মাঝখানে হবে। তাহলে 0 আর 1 এর মাঝখানে কয়টা ঘর টানবো? 1 2 3 4, 4টা ঘর থাকবে, বুঝলে। তো আমরা প্রথমে এভাবে একটা সংখ্যা রেখা টেনে নেব। তো দেখো আমি একটা সংখ্যা রেখা টেনে নিচ্ছি। এবার এভাবে একটা সংখ্যা রেখা টেনে নেব। টেনে নেওয়ার পর আমরা 0 আর 1 এর মাঝখানে 1 2 3 4, 4টা ঘর রাখবো। ধরে নাও আমি এটা 0 দিচ্ছি। এটা যদি 0 হয় আমি একটু বড় করে নিতে হবে এবার, কারণ এখানে 4টা ঘর দিতে হবে। তো এটাকে আমি 1 দিচ্ছি, তাহলে এটা হবে 2, এটা হবে 3, আর এইদিকে এটা হবে -1। তো এইদিকে তীরচিহ্ন দিয়ে দিলাম, এইদিকেও তীরচিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো 0 আর 1 এর মাঝখানে আমাদের 1 2 3 4, 4টা ঘর দিতে হবে। তাহলে এই একটা, এই দুটো, এই 3টে, এই 4টা, ঠিক আছে। তাহলে এটা হলো 1/5, আর এটা হলো 2/5, এটা হলো 3/5, আর এটা হলো 4/5। আর 5/5 মানে তো জানোই 1, তাই তো। তাহলে 3/5 কোনটা? 3/5 হলো এটা। এটাকে এভাবে সিলেক্ট করে দেবে। 4-এর দাগে আছে 9/2। তো এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি 4-এর প্রশ্নটা আমি তুলে নিয়েছি 9/2। তো এটাকে আমরা প্রথমে রাফে দেখব যে এই সংখ্যাটা কোথায় হবে, ঠিক আছে। তো আমরা ওইটাকে রাফে দেখব যে এই সংখ্যাটা কোথায় হবে। দেখো 9/2 সবসময় মনে রাখবে, একটা কথা মাথায় রাখার চেষ্টা করবে, যখন দেখবে ওপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা আছে তখন তোমাদেরকে ভাগ করতে হবে। তো দেখো আমি যদি ভাগ করি 2 দিয়ে, তাহলে 4 দুগুণে হবে 8, বিয়োগ করলে হবে 1। এই 1টা ওপরে দেব আর এই 2টা নিচে আসবে। তাহলে 9/2 মানে কি? 9/2 মানে 4 পূর্ণ 1/2, তাই তো। তাহলে দেখো 4 পূর্ণ 1/2, তার আগেরটা কি হবে? 4 পূর্ণ 0/2। তোমাদেরকে বলেছিলাম যে 0 পর্যন্ত আনতে হবে, মানে ওপরে যখন 0 আসবে তখন তোমাদের আর যেতে হবে না, সেই পর্যন্ত স্টপ থাকবে। তারপরে দেখো তাহলে 4 পূর্ণ 1/2 এর পরটা কি হবে? 4 পূর্ণ 2/2। তাহলে দেখো আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত ওপরে নিচে না মিলবে ততক্ষণ পর্যন্ত যাবে। তো দেখো এখানে উপর নিচে মিলে গেছে, আবার এখানে 0 চলে এসেছে, তার মানে আর করতে হবে না। এবার সমষ্টি ভাঙাও। এখানে কত হবে? 4 দুগুণে 8, 8 আর 0 যোগ করলে কত হবে? 8ই হবে। 8 বাই কি হবে? 2। 8/2 মানে কি? ভাগ করলে হবে 4 দুগুণে 8, তার মানে এটা মানে হলো 4, ঠিক আছে। আবার এখানে সমষ্টি ভাঙাও। 4 দুগুণে 8 9 10, 10/2। তাহলে 10/2 মানে কি? ভাগ করলে কত আসবে? 5। তার মানে এটা মানে হলো 5। তার মানে 4 পূর্ণ 1/2 অর্থাৎ 9/2, এটা হবে 4 আর 5 এর মাঝখানে একটা ঘর শুধু হবে, ঠিক আছে। তাহলে 4 আর 5 এর মাঝখানে আমরা শুধু একটা ঘর টানবো। তো দেখো আমি প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নিচ্ছি, নিয়ে তো 4 আর 5 এর মাঝখানে আমরা একটা ঘর রাখবো। তাহলে এটা ধরো 0 দিচ্ছি, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো আর একটা ঘর দিয়ে দিই, সেটা হলো 6, আর এদিকে এটা হলো -1, ঠিক আছে। তাহলে 4 আর 5 যে আছে এর মাঝখানে আমরা শুধু একটা ঘর দেবো, সেই ঘরটাই হবে 4 পূর্ণ 1/2, অর্থাৎ এটা হবে 9/2। মানে সমষ্টি ভাঙালে দেখো 9ই হয়। 4 দুগুণে 8 আর 1 9, আর নিচে আছে 2, 9/2। তাহলে 4 আর 5 এর মাঝখানে হবে এই 9/2। 5-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। 5-এর দাগে আছে 2/9। তো আমরা প্রথমে একটু রাফে দেখে নেব যেটা কোথায় থাকবে। দেখো 2/9 এর পরেরটা কি হবে? 2/9 এর পরে 3/9, তারপর 4/9। তো যতক্ষণ পর্যন্ত ওপর নিচে না মিলবে ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবো। তারপর কি হবে? 5/9, তারপর কি হবে? 6/9, তারপর 7/9, তারপর 8/9, তারপর কি হবে? 9/9। দেখো ওপর নিচে মিলে গেল। আর এর আগেরটা হবে 1/9, তার আগেরটা হবে 0/9। যখন 0 আসবে তখন আর করতে হবে না। 0/9 মানে কি? 0।
আর 9 দিয়ে যে মানে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্যই হয়, আর এখানে কাটলে হবে 9 অক্ষে 9। তাহলে দেখো 9/9 মানে 1, তাহলে 0 আর 1-এর মাঝখানে এই 2/9 হবে, ঠিক আছে। তাহলে 0 আর 1-এর মাঝখানে আমরা কয়টা ঘর লিখবো? 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর লিখবো। তো আমি প্রথমে একটা স্কেলের সাহায্যে একটি সংখ্যা রেখা টেনে নিচ্ছি, টেনে নিলাম। তো আমাদের 0 আর 1-এর মাঝখানে দিতে হবে। তো দেখো আমি এটাকে 0 দিচ্ছি, আর এদিকে বাড়িয়ে নিই, এটাকে আমি -1 দিচ্ছি। তাহলে 0 আর 1-এর মাঝখানে আমাদের কটা ঘর দিতে হবে? 8টা। তাহলে 1টা 2টো 3টে 4টে 5 6 7 8, 8টা দিলাম। আর এটা হলো 1, তারপরে এটা হলো 2, মানে এখানে যতটুকু গ্যাপ থাকবে ততটুকু গ্যাপ এখানে রাখবে, ঠিক আছে। তাহলে এরপরে আরেকটু বাড়িয়ে দিই, এটা হলো 3। তাহলে এটা হলো 1/9, তারপরটা হলো 2/9, তারপরটা 3/9, তারপরটা 4/9, তারপরটা 5/9, তারপরটা 6/9, তারপর 7/9, তারপরটা হলো 8/9, আর 9/9 মানে 1, ঠিক আছে। তাহলে 2/9 কোথায়? এই যে 2/9 হলো এটা। আর তোমরা এগুলোকে একটু বড় বড় করে দেবে এগুলোকে, আর মাঝখানে যে ঘরগুলো থাকবে সেগুলো ছোট ছোটই থাকবে, ঠিক আছে। তো দেখো আমি 6-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি 11/5। তো ওপরে যেহেতু বড় সংখ্যা আছে তাই আমরা কি করব? ভাগ করব। তাহলে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে হবে 10, আর বিয়োগ করলে হবে 1, আর এই 1টা উপরে যাবে আর এই ভাজকটা নিচে আসবে। তাহলে দেখো 11/5 মানে হলো 2/1/5। তো এই 2/1/5 সংখ্যা রেখা কোথায় আছে এটা বোঝার জন্য আমরা প্রথমে রাফে একটু দেখব। দেখো 2/1/5, আর এর আগেরটা হবে 2/0/5। তো তোমাদেরকে বলেছিলাম 0 পর্যন্ত আনতে। তারপরটা কত হবে? 2/2/5, 2/3/5, তারপরটা হবে 2/4/5, তারপরটা হবে 2/5/5। তো দেখো উপর নিচে মিলে গেছে। তাহলে এই পর্যন্ত আমরা আনবো, আনার পর সমষ্টি ভাঙাবো। 5 দুগুণ 10, 10 আর 5 হবে 15, 15 বাই নিচে কত হবে? 5, 15/5 মানে কত বলো তো? 3। তাহলে এটা মানে হলো 3। আর এখানে সমষ্টি ভাঙালে 5 দুগুণে 10, 10 আর 0 যোগ করলে হবে 10ই হবে। 10/5, তাহলে 10/5 মানে 5 দিয়ে ভাগ করলে হবে 2, তাহলে এটা মানে হলো 2। তাহলে 2 আর 3-এর মাঝখানে আমাদের 1 2 3 4, 4টা ঘর দিতে হবে। তো দেখো আমি সংখ্যা রেখা টানছি। তো প্রথমে একটা সংখ্যা রেখা এভাবে টেনে নিলাম, টেনে নেওয়ার পর আমরা এবার মানগুলো বসাবো। তো আমি এটা -1 দিচ্ছি, এটা দিচ্ছি 0, এটা দিচ্ছি 1, এটা দিচ্ছি 2, এটা দিচ্ছি 3, এটা হলো 4। তো তীর চিহ্ন দেবো, এইদিকে তীর চিহ্ন দেবো, ঠিক আছে। তাহলে দেখো 2 আর 3-এর মাঝখানে আমাদের 1 2 3 4, 4টা ঘর দিতে হবে। তাহলে এই 1, এই 2, এই 3, এই হলো 4, ঠিক আছে। তো এই দাগগুলো আমরা বড় বড় করে দেবো, এই দাগগুলো বড় বড় করে দেবো। তাহলে দেখো এটা হলো 2/1/5 প্রথমেটা, 2/1/5, তারপরটা হলো 2/2/5, তারপরটা 2/3/5, আর তারপরটা হলো 2/4/5, আর 2/5/5 মানে তো 3, তাই না? তাহলে এখানে 2/1/5 আছে, মানে এটা 2/1/5 মানেই কিন্তু 11/5। তো আমরা সংখ্যা রেখায় 11/5 বসিয়ে দিলাম। এরপর 7-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি -13/4। তো যেহেতু ওপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা আছে, তো আমরা ভাগ করব। তাহলে আমরা প্রথমে 3 বার দেব, 3 4 হবে 12, বিয়োগ করলে হবে 1, এই 1টা উপরে যাবে আর 4টা নিচে আসবে। তাহলে দেখো কত হবে? তাহলে তাহলে হবে -3/1/4। তো এটা আমরা সংখ্যা রেখা বসাবো, মানে -13/4 মানেই কিন্তু এটা -3/4, এটা আমরা সংখ্যা রেখা বসাবো। প্রথমে আমরা একটা সংখ্যা রেখা টেনে নেব। তো এবার এটা কোথায় হবে সংখ্যা রেখায় এটা বোঝার জন্য আমরা রাফে একটু দেখে নেব। দেখো -3/1/4, এর আগেরটা হবে -3/0/4। তাহলে তারপরটা কি হবে? -3/2/4, তারপরটা হবে -3/3/4, তারপরটা হবে -3/4/4। তো ওপর নিচে মিলে গেল। তাহলে সমষ্টি ভাঙাবো, 3 4 12 আর 4 16, 16/4, 16/4 মানে কত? 4 4 16 মানে 4 হবে। আর 3 4 12, 12 আর 0 যোগ করলে তো 12ই হবে। 12/4 মানে কত? 3, তাহলে এটা হলো 3। তার মানে -3 আর -4 এর মাঝখানে রাখতে হবে। তাহলে আমাদের এবার এই দিকে মানে বাঁ দিকে জায়গাটা বেশি রাখতে হবে। তো আমি এটাকে 0 দিচ্ছি, 0, এটা দিচ্ছি 1, এটা 2 মানে -1, এটা -2, তারপরটা হবে -3। তাহলে -3 আর -4 এর মাঝখানে আমাদের জায়গা রাখতে হবে। তারপরে হলো -5, তো এদিকে তীর চিহ্ন দিব। আর এটা হলো 1,
তো এইদিকে চিহ্ন দেবো। তো কত, -3 আর -4 মাঝখানে আমাদের 1 2 3 তিনটা ঘর দিতে হবে, ঠিক আছে। তাহলে এই 1 এই 2 এই 3। তাহলে প্রথমেরটা কত, প্রথমেরটা হবে -3 পূর্ণ 1/4, এটা হবে, তো আমি উপরে লিখছি, ঠিক আছে, নিচে যেহেতু জায়গা হবে না। -3 পূর্ণ 1/4, তারপরটা হবে -3 পূর্ণ 2/4, আর তারপরটা হবে -3 পূর্ণ 3/4, আর তারপরটা হলো -4, ঠিক আছে। তো -3 পূর্ণ 1/4 মানে দেখো এই যে এখানে -3 পূর্ণ 1/4 মানেই কিন্তু -13/4। আমি বারবার বলছি, মানে দেখবে যে অনেকেই -13/4 এখানে লিখে দেবে, একই কথা। 4-এর দাগে আছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তো দেখো প্রতিটা প্রশ্নের মধ্যে দেখো দুটো করে মূলদ সংখ্যা দেওয়া আছে, আর এই দুটো মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা আমাদের লিখতে বলেছি এবং সেটা সংখ্যা রেখায় বসাতে হবে। তো আমি প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি তুলে নিয়েছি, লিখে নিয়েছি 4 ও 5 মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা হলো সমান সমান। দেখো যখন দুটো মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা বের করতে মানে বলবে, তখন তোমরা কি করবে, তখন তোমরা ওই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, এটা হলো সূত্র, ঠিক আছে। আমি আবারও বলছি, দুটো মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা বের করার সূত্র হলো ওই দুটো মূলদ সংখ্যাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সমান সমান কত হয়, 9/2। এবার আমরা এই 9/2টাকে সংখ্যা রেখায় বসাবো। তো 9/2টাকে আমরা সংখ্যা রেখায় এর আগে দেখো বসিয়েছিলাম, সেটা হলো তোমরা পাবে 3 রোমান সংখ্যা 4-এর দাগে যে প্রশ্নটা দেখো 9/2, এটাকে কিন্তু আমরা সংখ্যা রেখায় বসিয়েছিলাম, তো তোমরা সেটাই এখানে করবে। মানে তোমরা এই 9/2টাকে এই এখানে যেভাবে করেছিলে ঠিক সেই রকমভাবে এখানে 2 দিয়ে 9কে ভাগ করবে, 4 পূর্ণ 1/2 হবে। তারপর এখানে সংখ্যা রেখায় যখন বসিয়েছিলাম তখন তো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে বসিয়েছি। তো এই এখান থেকে তোমরা এই পর্যন্ত করে নেবে, এটা হলো সংখ্যা রেখা বসানো। 2-এর দাগে আছে 1 ও 2, তো আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি তুলে নিয়েছি 1 ও 2 মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, তো আমরা কি করব, এই দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তো সমান সমান যোগ করলে কত হবে, 3/2। তো দেখো এবার এই 3/2কে আমরা সংখ্যা রেখা বসাবো। তো আমি প্রথমে স্কেলের সাহায্যে একটি সংখ্যা রেখা এঁকে নিচ্ছি। তো দেখো আমি একটা সংখ্যা রেখা এখানে টেনে নিচ্ছি, টেনে নিলাম। এবার আমাদের দেখতে হবে যে এই 3/2টা কোথায় বসবে। তো আমরা প্রথমে রাফে একটু দেখব। দেখো 3/2 মানে ওপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকলে আমাদের ভাগ করতে হবে। তো আমরা ভাগ করব, 2 অক্ষে 2, বিয়োগ করলে কত আসবে, 1। এই 1টা ওপরে যাবে আর এই 2টা নিচে আসবে, তাহলে কত হলো, 1 পূর্ণ 1/2। তাহলে তার আগেরটা কত, 1 পূর্ণ 0/2। আর তাহলে আমি বলেছিলাম 0 পর্যন্ত আনতে হবে, আর এই দিকে আনতে হবে 1 পূর্ণ 2/2। দেখো ওপর নিচে মিলে গেল, তাহলে এখানে সমষ্টি ভাঙালে কত হবে, 2 অক্ষে 2 আর 0 মানে 2/2। 2/2 মানে কত, দেখো 2/2 মানে কেটে দিলে 1 হবে, তাহলে এটা মানে হলো 1। আর এখানে সমষ্টি ভাঙালে হবে 2 অক্ষে 2, 2 আর 2 যোগ করলে 4, 4/2 মানে কত, 4/2 মানে 2 দুগুণে 4, মানে এটা মানে হলো 2। তার মানে 1 আর 2 এর মাঝখানে আমাদের একটা সংখ্যা টানতে হবে। তো দেখো আমি সংখ্যা রেখা টেনে নিচ্ছি, এখানে হবে 0, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা 5, আর এই দিকে নিতে হবে -1 -2। তাহলে 1 আর 2 এর মাঝখানে আমাদের কি করতে হবে, একটা সংখ্যা টানতে হবে, কারণ 1 আর 2 এর মাঝখানে 1 পূর্ণ 1/2 থাকবে। 1 পূর্ণ 1/2 মানেই কিন্তু 3/2, ঠিক আছে। এটা হলো 1 পূর্ণ 1/2, তাহলে এটা আমরা সংখ্যা রেখা বসিয়ে দিলাম। এরপরে দেখো 3-এর দাগে আছে 1/4 ও 1/2, তো আমি এটা তুলে নিচ্ছি। তো দেখো আমি তুলে নিয়েছি 1/4 ও 1/2 মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা হলো সমান সমান। আমরা কি করব, এই দুটোকে যোগ করব, 1/4 যোগ 1/2, এই দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে, সমান সমান। তো আমরা ওপরে লসাগু করব, 4 আর 2 এর লসাগু 4ই হবে। তো 4 দিয়ে 4কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হবে, যোগ 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে 1কে গুণ করলে 2 অক্ষে 2ই হবে, আর নিচে দেখো 2 আছে, তাহলে ওপরে হবে 3/4, নিচে হবে 2, সমান সমান। ওপরের সংখ্যাটা মানে এই বাইয়ের ওপরের সংখ্যাটা, হেড বাইয়ের ওপরের সংখ্যাটা যা আছে আমরা তাই লিখব। আর এই হেড বাই বা ভাগ চিহ্নটা, এটা মানে ভাগ, এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন এই সংখ্যাটা নিচে মানে যা থাকবে সেটা ওপরে চলে যাবে। তাহলে এই সংখ্যাটা নিচে নেই মানে কি আছে, 1 আছে, তাহলে 1টা ওপরে যাবে, 2টা নিচে আসবে। এটার নিচে কথার কথা যদি 5 থাকতো তাহলে 5টা ওপরে যেত, 2টা নিচে আসতো।
এবার আমরা ওপরে ওপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব। ওপরে ওপরে গুণ করলে হবে 3 অক্ষে 3, নিচে গুণ করলে হবে 8। তাহলে 3/8। তাহলে দেখো আমি রাফে দেখছি 3/8 কোথায় আছে। তাহলে 3/8-এর আগেরটা কী হবে বলো তো? 2/8। তার আগেরটা কী হবে? 1/8। তো 0 পর্যন্ত আনতে হবে। তাহলে 0/8 এটা মানে হলো, আর 8 দিয়ে বা যে কোনো সংখ্যাকে ভাগ করা মানে শূন্যই হবে, 0 দিয়ে, তাই তো? যেহেতু আমরা 8 দিয়ে 0কে ভাগ করবো তাহলে 0ই হবে। তারপরটা কী হবে? 4/8, তারপরটা হবে 5/8, তারপরটা হবে 6/8, তারপরটা 7/8, তারপরটা হবে 9/8, তারপরে হবে না সরি 7-এর পর তো 8 হবে, 8/8। তো মিলে গেল। তাহলে 8 অক্ষে 8। তাহলে 1 আর 0, এই 0 আর 1-এর মাঝখানে থাকবে আমাদের 1 2 3 4 5 6 7, 7টা ঘর টানতে হবে। তাহলে 0 আর 1-এর মাঝখানে আমাদেরকে এটা রাখতে হবে। তো দেখো আমি একটা সংখ্যা রেখা এখানে টেনে নিচ্ছি। তো সংখ্যা রেখা টেনে নিলাম। তো এবার এটাকে আমাদের 0 আর কার মাঝখানে? 1-এর মাঝখানে রাখতে হবে। তো দেখো আমি এটাকে 0 দিচ্ছি, 0 আর 1 একটু বড় করে নিতে হবে এবার আমাদের 1, আর এটা হলো 2, আর এইদিকে এটা হলো -1। তাহলে 0 আর 1-এর মাঝখানে আমরা 8টা দাগ টানবো। তাহলে এই 1টা, এই 2টো, 3টে, 4টা, 5 6 7, এই 8টা দাগ। এবার প্রথমেরটা হবে 1/8, তারপরটা হলো 2/8, তারপর 3/8, 4/8, 5/8, 6/8, 7/8, এই তো 7/8, তারপরটা 8/8 মানে তো একই, ঠিক আছে? তার মানে 0 আর 1-এর মাঝখানে আমাদের কটা দাগ টানতে হবে? 7টা। 1 2 3 4 5 6 7টা। আর 8/8 মানে তো একই, ঠিক আছে? তাহলে দেখো এখানে 3/8 কোথায় আছে? এখানে, এটা হবে 3/8। এরপরে দেখো 4-এর দাগের এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো 4-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। -1 ও 1/2 মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, আমরা এই দুটোকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, সমান সমান। এবার আমরা বাই টানবো। তো নিচেরটা যা আছে তাই রাখবো। আর এখানে যদি লসাগু করি, এটার নিচে নাই মানে 1 আছে, তাহলে 2 অক্ষে 2 হবে লসাগু। তাহলে এটার নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2ই হবে। 2 দিয়ে যদি আমরা -1কে গুণ করি তাহলে কত হবে? -2 হবে। প্লাস দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে হবে 1, এই 1 দিয়ে যদি আমরা 1কে গুণ করি একই হবে। তাহলে সমান সমান ওপরে হবে -3/2 আর নিচে হবে 2, সমান সমান। এবার ওপরটা যা আছে তাই রাখবো, -3/2। আর এই বাই বা ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন এটার নিচে নাই মানে যা থাকবে এটার নিচে সেটা উল্টে যাবে। তো এটার নিচে নাই মানে 1 আছে, তাহলে 1টা উপরে যাবে, 2টা নিচে আসবে। তাহলে হবে কত? উপরে উপরে গুণ করলে 3 অক্ষে 3 আর নিচে হবে 4। তাহলে -3/4 আছে। তো এটাকে আমাদের সংখ্যা রেখা বসাতে হবে। তো দেখো -3/4 কোথায় আছে এটা আমরা দেখবো একটু রাফে। -3/4, তো দেখো -3/4 এর আগেরটা হবে -2/4, -1/4, তার আগেরটা হবে -0/4। -0/4 মানে কি? 0, তাই তো? আর এইদিকে হবে -4/4, তাহলে কাটলে হবে 1। তখন 0 আর 1-এর মাঝখানে মানে 0 আর -1-এর মাঝখানে আমাদের 1 2 3 তিনটা ঘর টানতে হবে। তো দেখো আমি এটাকে 0 দিচ্ছি, এটাকে 1 দিচ্ছি, এটাকে 2 দিচ্ছি, এটাকে 3, আর এইদিকে -1 দিচ্ছি, তারপর এটা -2 দিচ্ছি। তো এবার 0 আর 1-এর মাঝখানে আমরা এগুলো টানবো। 4টা ঘর 4টা না, 1 2 3 তিনটা ঘর টানবো। এই 1টা 2টো, এই হলো 3টে। তাহলে প্রথমটা কি আছে? -1/4, তারপর আছে -2/4, তারপরটা হবে -3/4, এটা মানে হলো -3/4, তারপর এটা হলো -1। তাহলে দেখো 0 আর -1-এর মাঝে কোথায় -3/4 আছে? এটা হলো -3/4। তো এটাই হবে অ্যান্সার। এরপর 5-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। 1/4 আর 1/3-এর মধ্যে আমরা একটা মূলের সংখ্যা বার করব। তো আমরা কি করব? এই দুটোকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে ওপরে যদি লসাগু নেই তাহলে 3 4 12 হবে লসাগু। 4 দিয়ে 12কে ভাগ করলে হবে 3, সেই 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3ই হবে। আবার এই 3 দিয়ে 12কে ভাগ করলে হবে 4, 4 দিয়ে 1কে গুণ করলে 4ই হবে, /2। তাহলে ওপরে যোগ করলে হবে 7/12 বাই আছে 2। তাহলে সমান সমান ওপরেরটা যা আছে তাই রাখবো। আর এই হেড বাই মানে ভাগটা গুণ চিহ্ন তখনই হবে যখন উল্টে যাবে। তাহলে 2-এর নিচে নেই মানে কি? 1 আছে, 1টা উপরে যাবে, 2টা নিচে আসবে। তো আমরা ওপরে ওপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। ওপরে হবে 7 অক্ষে 7 আর নিচে হবে 12 দুগুণে 24। আর দেখো ওপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা আছে, মানে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে সেটা কিন্তু 0 দশমিক কিছু একটা আসবে। তো সেটা কিন্তু 0 আর 1-এর মাঝখানে থাকবে, মানে এই 7/24টা থাকবে 0 আর 1-এর মাঝখানে।
তো আমি একটা সংখ্যা রেখা এভাবে টানছি, তো টানার পর তো এখানে আমি দিচ্ছি 0 আর এখানে দিচ্ছি আমি 1। তাহলে 0 আর 1-এর মাঝে কিন্তু এটা থাকবে। 0কে আমি মূলদ সংখ্যা আকারে লিখছি, মানে আমরা 0/24 লিখতে পারি, যেহেতু 24 নিচে আছে। তো 0/24 মানে কত? 0। আর এটাকে আমরা লিখতে পারি কি 24/24, 24/24। তাহলে 0/24-এর পরে আসবে 1/24, তারপর 2/24, 3/24, 4/24, 5/24, 6/24, 7/24, 8/24। তাহলে এটা আসছে 7/24। তাহলে এটা হবে, তবে 8/24, 9/24 এভাবে এখানে গুনে গুনে যাব, ঠিক আছে? এবং গুনে গুনে যাব, তারপর 24/24 আসবে। তাহলে 7/24 কোথায় থাকবে? 0 আর 1-এর মাঝে থাকবে। এরপরে দেখো 7-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। -2 ও -1 মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা হলো সমান সমান। তো আমরা এই দুটো মূলদ সংখ্যা কী করব? যোগ করব। তো এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, কারণ এখানে প্লাস আছে, মানে যোগ করছি, বাই 2 হবে। তাহলে দেখো -2 প্লাসে মাইনাসে হবে -1/2। তাহলে সমান সমান মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়। প্লাস মানে যোগ করলে হবে 2 আর 1 যোগ করলে হবে 3। আর চিহ্ন থাকবে কোনটার? বড় সংখ্যার সামনেরটা। তাহলে -3/2, ঠিক আছে? তো এবার এই -3/2 কোথায় আছে সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা একটা সংখ্যা রেখা এভাবে টেনে নেব। টেনে নেওয়ার পর আমাদের দেখতে হবে এটা কোথায় আছে। তাহলে আমি পাশে এখানে ভাগ করছি, -3/2 আছে। তো যেহেতু ওপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা আছে, তাই ভাগ করব। 2 অক্ষে 2, বিয়োগ করলে হবে 1, তাই এই 1টা উপরে যাবে আর 2টা নিচে আসবে। তাহলে দেখো -1/1/2 হলো। তার আগেরটা হবে -1/0/2, আর পরেরটা হবে -1/2/2। দেখো এখানে 0 এলো আর এখানে ওপর নিচে মিলে গেল। তো আমরা সমষ্টি ভাঙাবো। তো আমরা যদি সমষ্টি ভাঙাই তাহলে এই দুটাকে গুণ করতে হবে। 2 একে 2 আর 0 যোগ করলে 2 হবে। তাহলে 2/2 মানে কি? যদি কাটে তাহলে হবে 1। তাও এখানে -1 থাকবে, যেহেতু মাইনাস আছে। আর এখানে সমষ্টি ভাঙালে হবে 2 একে 2 আর 2 যোগ করলে হবে 4, 4/2। 4/2 মানে কি? ভাগ করলে আসবে 2। তাহলে এখানে দেখো -1 আর -2 এর মাঝখানে আমরা একটা সংখ্যা টানবো। তো আমি এটাকে 0 দিচ্ছি, এটা 1, এটা 2, এইদিকে হবে -1, এদিকে হবে -2, -3। তাহলে -1 আর -2 এর মাঝখানে আছে -1/2, মানে এখানে -1/2। -1/2 মানেই কিন্তু 3/2, ঠিক আছে? তো এটা, আর এখানে অবশ্যই তোমরা ভাগ করে দেখাবে যে 2 অক্ষে 2, বিয়োগ করলে হবে 1, এই একটা উপরে যাবে, এই 2টা নিচে আসবে। সমান সমান লিখবে -1/2। এটা মানেই -3/2। তাহলে সেটা হবে -1 আর -2 এর মাঝখানে।